হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে কিন্তু বেলুড়েই রয়েছি। বেলুড়ের কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। প্রথম পার্ট তোমরা দেখেই নিয়েছো, চলে এসেছি বেলুড়ের রাজবাড়ি, এবং যেটা কিন্তু বেলুড় মঠের থেকে অনেক পুরনো বলা হয়ে থাকে। সেই রাজবাড়ি এসে কিন্তু সমস্ত রাজবাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, চারিপাশের পরিবেশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি। কোথায় কীভাবে দেখালাম? অন্ধকারে। তো আর কি করা যাবে, এটা আমার কপালই খারাপ, যেখানে আসি অন্ধকারেই আসি। তো অন্ধকারে তোমাদের কিন্তু বেলুড় রাজবাড়ি দেখালাম, তার জন্য ক্ষমা প্রার্থী। ঠিক আছে, যারা দেখেছো আর যারা দেখোনি তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে থাকছে লিঙ্ক বেলুড় রাজবাড়ির, এসে কিন্তু তোমরা ঘুরে যেতে পারো। বেলুড় মঠ শুধু নয়, বেলুড়ে রয়েছে কিন্তু তার থেকেও পুরনো বেলুড় রাজবাড়ি। যে বেলুড়ের ট্যুরের কিন্তু সেকেন্ড পার্ট আসবে, তো সেকেন্ড পার্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি। কিন্তু বেলুড় রাজবাড়ির পাশেই রয়েছে কিন্তু আরেকটা ট্যুরিস্ট স্পট। তো আজকে চলে যাচ্ছি কিন্তু বেলুড় রাজবাড়িরই পাশে রয়েছে কিন্তু লাল বাবা আশ্রম, যেটা বলা হয়ে থাকে উদাসীন দিন দুঃখী লাল বাবা আশ্রম হিসাবে কিন্তু বিখ্যাত। বা ইতিহাস কী রয়েছে, সেখানকার যে মহারাজ যিনি রয়েছেন মানে তাকে যদি পাই আর তিনি যদি আমাকে সময় দেয়, তা তার কাছ থেকে আমি কিন্তু লাল বাবা আশ্রমের ব্যাপারে জেনে নেবো। লাল বাবা আশ্রম তোমরা কি শুনেছো? অনেকে হয়তো শোনোনি, অনেকে শুধু বেলুড় মঠেই জানো। একটা পার্ট দেখিয়ে দিয়েছি বেলুড় রাজবাড়ি, আর সেকেন্ড পার্ট স্টার্ট করছি লাল বাবা আশ্রম। তাহলে এবার থেকে বেলুড়ে আসলে বেলুড় মঠ ঘুরে চলে যাবে না, বাদ বাকি আরও দুটো ট্যুরিস্ট স্পট তোমাদের মানে দিয়ে গেলাম উপহার হিসাবে। বেলুড় মঠ আমি পরে একদিন আসবো, সবাই বেলুড় মঠ গেছে। তো আজকে কেউ জন্য বেলুড় মঠ না গিয়ে সেকেন্ড পার্ট স্টার্ট করছি লাল বাবা আশ্রম। তো চলো লাল বাবা আশ্রমে যাই, অন্ধকারে লাল বাবা আশ্রম দেখো। আর কী করা যাবে, কিছু করার নেই। আর চলো গিয়ে সমস্ত ইনফরমেশান জানিয়ে দিচ্ছি, তারপরে তোমরা তোমাদের সময় মতো অন্ধকারে এসো না, আলোতেই এসে দেখে যাও। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমকগুলি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুকে আইডি শো করে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাইদিসি আসিস, ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার ওপরও শেষ নেই, আর খেতে কোনো বাধা না রেখে অন্ধকারে শুরু করছি বেলুড় ট্যুরে সেকেন্ড পার্ট লাল বাবা আশ্রম। চলো যাওয়া যাক। বেলুড় রাজবাড়ি থেকে এখান থেকে বেরোবো, বেরিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি নেক্সট গন্তব্যস্থল। ঠিক আছে, চলো এখান থেকে মেন রোডে বেরোবো, বেরিয়ে কিন্তু আমি সেকেন্ড পার্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে তোরণের গেটটা, যেটা হচ্ছে বেলুড় রাজবাড়ির তোরণের গেট। তো এই তোরণের গেট থেকে কিন্তু আমি আবার পেছনের দিকে যাচ্ছি, সামনে যাব কিন্তু লাল বাবা কলেজের দিকে। সেইখান থেকে দেখাবো যে লাল বাবা আশ্রমটা কোন দিকে। চলো যাওয়া যাক। জিটি রোডের ওপরে রয়েছি, এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু একেবারে বেলুড় স্টেশনের দিকে। তো আমরা ফার্স্ট পার্ট করতে এসেছিলাম বেলুড় রাজবাড়ি। তো স্টেশন থেকে টোটো ধরেছিলাম, টোটো ডাইরেক্ট রাজবাড়ি যেতে গেলে লাগে 15 টাকা বলে, রিজার্ভ করলে 5 জনের 75 টাকা লাগে। তো আমি বলেছিলাম জাস্ট এখান থেকে জিটি রোডের ওপরে নেমে যাবে। এই হচ্ছে লাল বাবা কলেজ, সামনেই রয়েছে, দেখতে হচ্ছে লাল বাবা কলেজ লেখা রয়েছে। এখানটা নামলে 10 টাকা নেয়। জাস্ট এখান থেকে একটুকুনো হেঁটে সামান্য আমরা কিন্তু বাঁদিকে বাঁদিকে হেঁটে গিয়ে তোরণের ভেতর দিয়ে ঢুকে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম বেলুড় রাজবাড়ি, যেখানে আমাদের 5 টাকা সেভও হয়েছে, সময়ও বেঁচেছে। কেন কখন লোক হবে তখন যাবে। তো ওইটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট পার্টে। যারা দেখোনি বেলুড় রাজবাড়ি, তারা কিন্তু এই ভিডিওর এন্ডে থাকছে লিঙ্কটা, দেখে নিতে পারো, তাহলে কিন্তু ইনফরমেশান পেয়ে যাবে। তো বেলুড় স্টেশন থেকে এসে জিটি রোডের ওপরে 10 টাকায় নেবে, লাল বাবা কলেজ বলে এখানে নেবে। জাস্ট জিটি রোডের ওপরে নামলে বাঁদিকে চলে গেলে কিন্তু বেলুড় রাজবাড়ি। ঠিক আছে, তো বেলুড় রাজবাড়ি ফার্স্ট পার্টে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা কিন্তু যাবো কিন্তু এবার ডান দিকে রাস্তাটা, মানে বেলুড় লাল বাবা কলেজ পার করে ওই যে বন্ধন ব্যাংক লেখা আছে, ওই বন্ধন ব্যাংকের গলির ভেতরে ঢুকলে কিন্তু লাল বাবা আশ্রমটা পাবো। লাল বাবা কলেজের থেকে একটু এগোলে এই দেখো বাঁদিকে বন্ধন ব্যাংকের ভেতরে গলি ঢুকে যাচ্ছে। এই গলির ভেতরে গেলেই কিন্তু মোটামুটি মিনিট 5-7 হাঁটলেই কিন্তু পৌঁছে যাবো কিন্তু লাল বাবা আশ্রম। ঠিক আছে, তো এই যে বন্ধন ব্যাংকটা কিন্তু তোমরা খেয়াল রেখো, ওই রাস্তা দিয়ে কিন্তু সামান্য একটুকুনো যেতে হবে। তাহলে ওই যে রাস্তাটা থেকে পুরো সোজা চলে আসলে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, বাদিক ডান দিক। এখানে লাল বাবার বিগ্রহ দেখতে পেলেই বুঝে যাবে যে এর গলিটার ভেতরে ঢুকতে হবে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু গলিটা স্টার্ট হচ্ছে। চলো যেভাবে যাচ্ছে দেখি কোন দিকে যাচ্ছে। এই হচ্ছে লাল বাবা কিন্তু বিদ্যালয় রয়েছে, এই দেখো লাল বাবা বিদ্যালয়। ঠিক আছে, এবার এই দিক দিয়ে মনে যেতে হবে, এদিকে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এই দিক দিয়ে লাল বাবা বিদ্যালয় ক্রস করলাম, গলিটার ভেতরে ঢুকে গেছি। জাস্ট ডান দিক দিয়ে যেইটুকুনো নেওয়া হয়েছে, অনেক অন্ধকার হয়ে গেল, সত্যি গো অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এই সামান্যটুকুনি আসলেই এই যে সামনে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে এই লাল বাবা আশ্রমের, এই হচ্ছে বোর্ডটা, লাল বাবা আশ্রম উদাসীন দিন দুঃখী লাল বাবা আশ্রম। এই ভেতরটা ঢুকতাম, গেটের সামনেটা চলে এসেছি, এইও দেখতে পাচ্ছ, এই হচ্ছে আশ্রম। সন্ধ্যাবেলা এলাম, ভেতরে দেখতে পাচ্ছ নিয়মাবলী লেখা রয়েছে, টাইমিং ফটক সকাল 5টায় খুলবে ও দুপুর 12টায় বন্ধ হবে, পুনরায় 3টে থেকে রাত 10টা। ওই জন্যই কিন্তু রাত হলেও আমি চলে এলাম। কিন্তু বেলুড় রাজবাড়ির টাইমিং কিন্তু 6টা অবধি, কিন্তু এখানের টাইমিং কিন্তু অনেকক্ষণ, 3টে থেকে কিন্তু রাত 10টা পর্যন্ত।
তো দেখতে পাচ্ছ আমি এখন মন্দিরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি হয়েছে মায়ের, এখানে মূল বিগ্রহ রয়েছে, পুজো দিয়েছে। আর এই ডান পাশের এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওপরের জায়গাটা, ওপরে ছাত্রাবাস, নিচে হচ্ছে সাধু মহারাজরা থাকেন এখানটা, এই হচ্ছে রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দির, কিন্তু এইটা মূল মন্দিরে কিন্তু এখন পুজো চলছে, জল টলের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ। আর এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু গোশালায়, কত গোমাতা দেখো, দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর কিন্তু গোমাতা রয়েছে। শুনেছি নাকি সব গোমাতারই নাকি নাম রয়েছে। এই আশ্রমটাকে চালানোর জন্য বা পরিচর্যা করার জন্য যা যা দরকার, তার জন্য অর্থের দরকার, ঠিক আছে, সরকারি কোনো সাহায্য নেই, এনাদের নিজে থেকেই সব কিছু হয়। তো এখান থেকে গোমাতাদের থেকে যে দুধটা, সেটা দিয়ে যা কিছু তৈরি হচ্ছে, সেইটা কিন্তু এখানের আশ্রমটাকে পরিচালনা করতে কাজে লাগে। তো এখানে দেখতে পাচ্ছ দুধ পার লিটার, এখানটা দাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে। তো এখান থেকে কিন্তু প্রচুর মানুষজন দুধ কিনে নিয়ে যায়, বা এখান থেকেও হয়তো দুধ যায়, তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু মায়ের তো পুজো হচ্ছে, ওটা পরে তোমাদের দেখাচ্ছি। আর এই ভেতরটায় অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো দেখাই। এগুলো এর ওপারেই রয়েছে কিন্তু গঙ্গা ঘাট, মানে গঙ্গাটা তোমরা দেখতে পারবে, কিন্তু এখন অন্ধকারে অতটা ভালো দেখা যাবে না। তো শান্ত নিরিবিলি জায়গা এই বেলুড়ে রয়েছে, আমি ভাবতে পারিনি, সত্যি আমি অবাক হয়ে গেলাম রীতিমতো। তো এখানে দেখতে পাচ্ছ লাল বাবার এই হচ্ছে বিগ্রহ এখানটা রয়েছে। মূল বিগ্রহ যেটা আছে সেটা তোমাদের দেখাবো, কিন্তু চারিপাশে প্রচুর বিগ্রহ রয়েছে ঠাকুরের, সেগুলো কিন্তু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এই জাস্ট লাল বাবার যে এই বিগ্রহটা রয়েছে ফটোটা, তারই অপোজিটে এই যে এখানটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায়, এখানটা হয়তো হোমাদি হয় হয়তো এখানটা। আর এইখানটা হচ্ছে ওই আমাদের যেরকম আসনে গীতা পাঠ রামায়ণ পাঠ হয়, তো সেরকমই ভোরবেলায় উঠে মহারাজরা এইরকম গীতা বা রামায়ণ পাঠ যাই হোক এখানটা কিন্তু বসে আসনে বসে করা হয়ে থাকে। মানে খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ। মানে আমার তো ওই জায়গাটা আসতে ভালো লাগে, সেটাই কিন্তু আমার আজকে কিন্তু খুবই ভালো লাগলো। এখানটা দেখতে পাচ্ছ ওপরে কিন্তু হরে কৃষ্ণের বাণী রয়েছে, ওপরটায় হিন্দিতে এবং বাংলাতে দেওয়া রয়েছে। এই লাল বাবা মহারাজ, তো ওনার শয়নকক্ষটা এই হচ্ছে শয়নকক্ষ, এই লাল বাবা মহারাজের শয়নকক্ষ। এই যে হোমযজ্ঞের অপোজিটেই রয়েছে, এই হচ্ছে এখানে একটা বিগ্রহ দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছ, এই রয়েছে। আর এই পাশটায় জল জল ভাব লাগছে, এটা কিন্তু গঙ্গা, এখান থেকে অন্ধকার হয়ে গেছে তাই কিছু বোঝা যাচ্ছে না। তো বাঁ পাশটায় যাব, ডান পাশটায় তোমাদের দেখাই। এখানে হচ্ছে মানে লাল বাবার সবথেকে বড় ভক্ত, তার কিন্তু এখানে বিগ্রহ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পরম ভক্ত সেট রামেশ্বর লাল দেখতে পাচ্ছ আগারওয়াল, আর এখানে হচ্ছে তারই স্ত্রী। তো এদিকটায় কিন্তু এখন সব সন্ধ্যা আরতি চলছে, যেহেতু সন্ধ্যের সময় এসেছি। দেখতে পাচ্ছ যেখানে যে ছেলেরা সবাই থাকে, এখানে মেয়েরা থাকে না, শুধু সব ছেলেরাই থাকে। তো এটা ছাত্রাবাস, এখানেই কিন্তু থাকা খাওয়া পড়াশোনা সব ছেলেরা কিন্তু এখান থেকে সারে, ঠিক আছে। ধরো অনেক গরিব বাবা মা রয়েছে, পড়াতে পারে না, পড়াশোনা করাতে পারে না, এই আশ্রমে সবাই এসে সেই জায়গাটা কিন্তু লাভ করে। এইখান থেকে অনেক বাচ্চারা কিন্তু ভালোভাবে পড়াশোনা করে অনেক বড় বড় জায়গায় দাঁড়িয়েছে। সত্যি কিন্তু মানে এই লাল বাবা মহারাজের যে একটা উদ্যোগ, এই উদ্যোগ নিয়ে যে এই লাল বাবা আশ্রম চলছে, সত্যি এটা কিন্তু মানে খুবই ভালো লাগলো শুনে। এইবারে আমি কিন্তু জাস্ট লাল বাবা যে বিগ্রহটা ছিল ওই তার এই জায়গাটায় চলে এসেছি। আমি ডান দিকটা দেখালাম, এবার বাঁ দিকটায় আসছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই রয়েছে, এই দেখো দেখো দিন দুঃখী লাল বাবার একটা বিগ্রহ রয়েছে, আর এখানটায় ওনার পাদুকা রয়েছে, এই দেখো ওনার শিষ্য, ঠিক আছে। আর এই হচ্ছে ওপরের পোর্শনটা, আমরা উঠছি এই জায়গাটায়, এই হচ্ছে ওপরের পোর্শনটা উঠলাম, অসাধারণ। দেখো এইটা সকাল দুপুরটা আসলে অসাধারণ। এখানে দেখতে পাচ্ছ কারোর বার্থডে হচ্ছে, সেটা সেলিব্রেশন চলছে, ছোট ছোট ভাইয়েরা কিন্তু এখানে সেলিব্রেশন করছে, খুব সুন্দর, দারুণ ব্যাপার। আর এই হচ্ছে লাল বাবার কিন্তু বিগ্রহ, আর এই পাদুকা রয়েছে। ভিউটা দেখো, ভিউটা অসাধারণ, দেখতে পাচ্ছ সব আনন্দ করছে এখানে, সব বার্থডে পার্টি হচ্ছে। আর এই ভিউটা জাস্ট দেখো, গঙ্গা পার, অন্ধকারে দেখাচ্ছি কিন্তু তবুও অন্ধকারের মধ্যেও এত সুন্দর ভিউ। মানে সকালবেলায় ভোরবেলা উঠে এরকম ধরনের, সকালে উঠেই মাত্র বাচ্চা কাচ্চারা কিন্তু বা মহারাজেরা দেখতে পাবে কিন্তু গঙ্গার দর্শন, সামনেই গঙ্গা। আমাদের
সকালে ঘুম থেকে উঠে যদি গঙ্গা মাকে দর্শন করতে পারতাম মানে ধন্য হয়ে যেতাম। সেই জিনিসটা কিন্তু এখান থেকে দারুণ লাগে। এরকম উপরে যারা যারা ওঠে, উপরের পোর্শন থেকে জাস্ট ভিউটা কতটা সুন্দর লাগে বুঝতে পারছো। সকাল দেখতে পাচ্ছ কি না, এই দেখো ওই দূরে কিন্তু লঞ্চ আসছে। তো এইগুলোই, এইটাও সেম দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ, বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়াকালীন এখান থেকেই যায়। এই লালবাবা আশ্রমটাও কিন্তু তোমরা দেখতে পাও, কিন্তু তোমরা জানোই না যে এরকম লালবাবা আশ্রম বেলুর মঠে রয়েছে। আর আমাদের ওই পারেই রয়েছে কিন্তু হয়েছে মানে বেলুর রাজবাড়ি, ওখান থেকেই কিন্তু বেলুর রাজবাড়ি থেকেই এই সেকেন্ড স্পট যেখানে এসে লালবাবা আশ্রম কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে একটা সিঁড়ি মতো করেছে, বাহ! তার মানে বুঝতে পারছো সকালবেলায় যদি এখান থেকে ওপরের ভিউটা দেখো কত সুন্দর লাগবে। জাস্ট অন্ধকার হলেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই হলো ওপরে চলে এলাম, দেখতে পাচ্ছ দিনদুখী লালবাবা আশ্রম রয়েছে এই পোর্শনটা। আর এইখান থেকে জাস্ট ওই ওপর থেকে যদি তোমরা ভিউটা সকালে দেখো, এখন পুরো অন্ধকার হয়ে গেছে, এই ভিউটা দেখলে রীতিমতো কিন্তু তোমরা চমকে যাবে। আচ্ছা, এইবারে তোমাদেরকে আমি মূল বিগ্রহটা দেখাচ্ছি। এদিক দিয়ে উঠছি, মায়ের বিগ্রহটা তোমাদের দেখাই। তখন পুজো হচ্ছিলো বলে মানে তখন তোমাদের দেখাতে পারিনি, তো মোটামুটি দেখিয়ে দিলাম। দেখো যারা যারা বয়স্ক গুরুজন দেখছেন একটু ক্ষমা চেয়ে নিলাম, তার কারণ অন্ধকারে এলাম, অন্ধকারে কতটা কি দেখাতে পারলাম জানি না, কিন্তু যেটুকুনো পারলাম আপনাদেরকে তুলে ধরলাম। তো এই হচ্ছে ভেতরে আমরা চলে এসেছি, এই হচ্ছে এখানকার মূল বিগ্রহ, দেখতে পাচ্ছ। এই হচ্ছে লালবাবা আশ্রমের মূল বিগ্রহ। এখানটা লালবাবা আশ্রমের মূল মন্দিরে যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন সেটি হলো মা বৈষ্ণব দেবীর কিন্তু বিগ্রহ, খুব সুন্দর। ওখানে লালবাবা মহারাজের কিন্তু একটা ছবি রাখা রয়েছে, নিজের ছোট ছোট ঠাকুর রয়েছে। এখানে নটরাজকে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। জ্যোতিটা এই অখণ্ড জ্যোতি সম্প্রতিষ্ঠার পরের থেকে কিন্তু ওইভাবেই কিন্তু পরপর জ্বলে যাচ্ছে, যাতে সব সময় জ্বলতে থাকে সব সময়। তাই জন্য কিন্তু ওইটা কিন্তু সব সময় দেখাশোনা করতে থাকা হয়, যে যাতে ওই জ্যোতিটা জ্বলতে থাকে। মায়ের কিন্তু বাঁদিকে, আমার বাঁদিকে যদি ধরি, এখানে কিন্তু বজরংবলীর কিন্তু বিগ্রহ রয়েছে একটা, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। এই দিক থেকে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। এই মন্দিরটারও দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু প্রদক্ষিণ করার ব্যবস্থা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ। তো এইটা পরিক্রমা করাও যায়, এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এরকম করে তোমরা পরিক্রমা করতে পারো। তো আমি এবারে চলে এসেছি আমার ডান পাশে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি জগৎগুরু শ্রীচন্দ্র ভগবান, যেটা হিন্দিতে লেখা রয়েছে শ্রীচন্দ্র ভগবান, জগৎগুরু শ্রীচন্দ্র ভগবানের কিন্তু এখানে একটা বিগ্রহ রয়েছে, ঠিক আছে। তো এই হলো মূল মন্দিরটা, পুরো পরিষ্কার একদম। আর এখানে রয়েছে রামচন্দ্র আর রামচন্দ্রের ভাই লক্ষ্মণ আর সীতা মার কিন্তু বিগ্রহ রয়েছে। ওখানে একটা ছবিও রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আছে। আর এখানে যে বিগ্রহ রয়েছে, এখানে কিন্তু ভোলে বাবার কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, দারুণ লাগলো। মানে এই মূল মন্দিরের জায়গাটা কিন্তু খুবই কিন্তু আমার ভালো লাগলো। এই হচ্ছে বেলগাছ বললেন দাদা, এই জায়গাটা এখন অন্ধকার হয়ে গেছে, এই ওপরটায় চলো। এইগুলো একটু দেখো, সকালে আসলে একটু ভালো হতো, যাই হোক একটু আলোতে দেখাতে পারতাম। জনগণ লোকেরা আসে না, সাধু মহারাজরাই থাকতে পারবে। আচ্ছা দেখো, এখানে ওপরটা কিন্তু আমি উঠেছিলাম, জাস্ট ওপর দিয়ে তোমাদের গঙ্গার ভিউ দেখিয়েছিলাম, কিন্তু দাদা বললেন ওইখানে কি ঘর রয়েছে সেটা দেখি, চলো দেখি। তো একজন মহারাজ দাদা আছেন, আমি একটু দাদাকে একটু ফোকাস করি। এই হচ্ছেন একজন মহারাজ। তো আপনার নাম কি আছে? मेरा नाम है जोगेंद्र मुनि जी। मैं श्री 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 महंत बाबा रामदास जी की कृपा प्राप्त हूँ। पिछले 15 वर्षों से मैं इसी आश्रम में रहता था। पहले यहाँ पढ़ते थे, फिर गुरुदेव की कृपा हुई तो उस हिसाब से उदासीन भेद परंपरा के अनुसार मैंने यहाँ संन्यास भी लिया है। अच्छा। अभी फिलहाल मैं बनारस में यहीं का आश्रम है काशी में, अच्छा। वहाँ निवास करता हूँ। अच्छा, यहाँ से ही आप पढ़ाई यहाँ से खत्म? हाँ जी, हाँ जी, मैं यहीं पहले पढ़ता था, फिर बाबा गुरुदेव भगवान की कृपा हुई। जो चौथे महंत थे यहाँ के, महंत जयदेव मुनि जी, उन्हीं का पोता चेला में लगता हूँ। और ये जो आप देख रहे हैं अपने जैसे उदासीन संप्रदाय है, हम लोग पंचदेव उपासना के हैं। हमारे आचार्य भगवान श्रीचंद देव जी है, जो गुरु नानक देव जी के बड़े बेटे हैं और उदासीन संप्रदाय के प्रवर्तक भी है।
तो अपने उदासीन संप्रदाय पंचदेव उपासना में आते हैं, जैसे शिव जी, दुर्गा जी, गणेश जी, हनुमान के, गणेश जी, सूर्य भगवान और विष्णु भगवान के। तो इसी में हम लोग पहले के समय में था कि देवी देवताओं की मूर्तियों को ले जाना साथ में इतना संभव नहीं था, तो पंच जो अपने संत लोग होते थे पंच धुनी की उपासना करते थे। तो यही धुनी में हवन पूजा पाठ अपने करते थे, और जहाँ पे भी विराजते थे, जैसे सुबह हुआ तो अपना पूजा पाठ करके यात्रा भ्रमण किए, चालू किए, फिर शाम को जहाँ पे भी वो लोग रुकते थे तो वही धुनी चता के वहाँ भोजन पानी अच्छा, ये धुनी किसका जलता है? ये धुनी तो मूल तरह से होते है जो गाय के गोबर से घूटे बनता है, उस चीज का होता है, नहीं तो आम के लकड़ी से ज्यादातर जलाया जाता है। अच्छा। इसमें जो गुप्त विद्या होते हैं कुछ अपने उदासीन संप्रदाय के जो पुजारी जी हमारे यहाँ के स्वामी किशन दास जी, तो वही यहाँ के देख रेख करते हुए वही यहाँ के इंचार्ज है। दोनों टाइम आते हैं, अपना पूजा पाठ करते, जाप ताप करते हैं, और वही यहाँ की पूरी व्यवस्था देखते हैं। ये जगह का यहाँ पर क्या क्या यहाँ पे से ये जो क्या धुनी जल रहा है, ये हमेशा ही जलता है? ये 24 घंटा जलते हैं। जब से लाल बाबा जी अयोध्या से आके यहाँ बसे थे उस समय से ये निरंतर अब तक चलता है। जब यहाँ भभूति ज्यादा हो जाती है तो साइड से उस भभूति को हटा के उसको गंगा जी में प्रवाहित कर दिया जाता है, तो किसी पेड़ के साइड में नीचे डाल दिया जाता है। बाकी ये जब से आश्रम बना है यहाँ का तब से ही निरंतर जलता आया है। ये जलता आ रहा है? जी जी जी, कम से कम ना भी हो गए इसको 60 वर्ष के ऊपर हो गए इसको कंटिन्यू जलते हुए इसी में। अच्छा, ऐसे ही जलते रहेगा जी। इसके ऊपर और कुछ दिया जाता है क्या, और भी जलते रहने के लिए? हवन सामग्री होता है, वैसे हवन कर सकते हैं जो भी पुजारी जी होते हैं, जो अपने उदासीन संप्रदाय के या जो भी संप्रदाय के अपने अपने संत होते हैं, वो सभी अपने अपने उपासना में उसको इस्तेमाल करते हैं। अच्छा, सब यहाँ पर नहीं आ सकते? नहीं, यहाँ पे हर किसी के अलावा नहीं होता, जो संत लोग होते वही ज्यादातर वही आते हैं। तो यहाँ कोई विशेष भगत है आए हैं दर्शन करने के लिए तो वो भी बाहर से दर्शन करते हैं। ये तो महाराज जी ने आपको भेजे, इस वजह से हमने अंदर आने भी दिए, वरना और हर कोई व्यक्ति का प्रवेश वर्जित है यहाँ। अच्छा। और ये अपने श्रीचंद भगवान जी की मूर्ति है उधर है, बाबा श्रीचंद भगवान जी जो अपने उदासीन संप्रदाय के प्रवर्तक है। साथ में लाल बाबा जी की भी फोटो है, हनुमान जी की है, और ये मौनी बाबा जी की है, गोरखनाथ जी महाराज जी की, बौद्ध भगवान की है। अच्छा जी। আচ্ছা, তাহলে মোটামুটি অন্ধকারে কিন্তু অতটা তোমরা দেখতে পাচ্ছ না, যেইটুকুনো দাদার এই ক্যামেরাটা দিয়েই তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা সকালের দিকে আসলে ওনাদের বললে তোমরা একটু বাইরে থেকেই দেখবে, আমাকে জাস্ট মহারাজ বললো বলে একটু দেখে যাও, কিন্তু এটা কিন্তু ভেতরে অ্যালাউ নেই। জাস্ট দরজাটা তোমরা একটু মানে বলবে যে আমরা দেখতে চাই, দূর দিয়ে দরজা খুলে দেবে, এইটা তোমরা দেখতে পারবে। যেটা তোমাদেরকে দেখাচ্ছে এই ধুনি বলছে যে জিনিসটা, এটা কিন্তু সেই আশ্রমের প্রতিষ্ঠার সময় থেকে কিন্তু চলছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। और ये क्या माना जाता है कि ये अगर जिस दिन बंद हो गया उस दिन ये बुझ गया तो उस समय माना जाता है कि यहाँ का जो संतों का जो निवास रहता है वो समाप्त हो जाता है, दूषित हो गया, यहाँ से छोड़ के चले जाना पड़ता है। अच्छा, ऐसा कभी नहीं होता है? लेकिन कभी होता ही नहीं है, तो हमेशा कोई ना कोई पुजारी या संत जो रहते हैं वो देख रेख करते हैं 24 घंटे। तो दोनों टाइम वो आते हैं, आके अपना पूजा पाठ जो गुप्त गुरु जी लोग का दिया हुआ मंत्र ज्ञान होते है उसका जाप करते हैं यहाँ बैठ के। अब आसन देखे रहे वो 24 घंटे वो आसन वैसे वहाँ बिछा हुआ रहता है। अच्छा, मतलब ये जलते रहने के लिए हर टाइम जलते रहना चाहिए। जी। और जिस दिन अगर गाय के उपले का जो घूटा बनता है उससे या तो आम की लकड़ी से ये कंटिन्यू जलते रहना चाहिए, बुझना नहीं चाहिए। एक ये और एक मंदिर में माता जी के बगल में, माता जी के लेफ्ट साइड में देखिएगा अखंड ज्योत जलता है। अच्छा। ये दोनों चीज जो बाबा जी के समय से, जो लाल बाबा जी थे जब से उन्होंने आश्रम की स्थापना की उसी समय से कंटिन्यू आज तक ये जलते आ रहे हैं। ठीक है, धन्यवाद आप इतना इन्फॉर्मेशन दिए। ठीक है। আচ্ছা, মোটামুটি কিন্তু এই লালবাবা আশ্রমের এখন বর্তমান যিনি মহারাজ তার সাথে কিন্তু আমি কথা বললাম যে মহারাজ যদি একটু সময় দেন হাতে, তো একটুকুনো সময় দিয়েছেন, তো মহারাজের সাথে একটু কথা বলে নিই। তো মহারাজ আপনার নাম কি একটুকুনো বলবেন? গুরুপ্রসাদ মহারাজ। আচ্ছা, তো মোটামুটি লালবাবা মহারাজের উদ্যোগেই এই লালবাবা আশ্রম প্রতিষ্ঠা হয়েছে, ওটা কত সালে একটুকুনো যদি এই আশ্রমের ব্যাপারে বলেন? 1917 সালের 26শে ফেব্রুয়ারি এই আশ্রম উদ্বোধন হয়েছে। আচ্ছা। আর আপনি মোটামুটি কবে থেকে আছেন এখানে মহারাজের আসনে? আমি ছাত্র হিসাবে এসেছিলাম 1964 সালে। আচ্ছা। আর আশ্রমের পূর্ণ দায়িত্ব ভাগ পেয়েছি 2016-20 মার্চে। আচ্ছা, তো এই পুরো আশ্রমটা আপনার তত্ত্বাবধানে এখন চলছে?
তো একটুকুনো যদি আমি বলেন, আমিও জানতে খুবই ইচ্ছুক। লাল বাবা মহারাজের ব্যাপারে যদি আপনি কিছু জানেন, একটু যদি বলেন যে ওনার উদ্যোগে যে এরকম এত সুন্দর আশ্রম প্রতিষ্ঠা হলো, তো লাল বাবা মহারাজের ব্যাপারে যদি কিছু জানেন একটু বলেন, আর এই আশ্রমের ব্যাপারে যদি একটু কোনো কিছু তথ্য দিলেন, যারা আসবেন তারা তাহলে জানতে পারবে, আর আমারও খুব জানার ইচ্ছে। লাল বাবা হচ্ছেন ওনার জন্মভূমি হরদই, ইউপি উত্তরপ্রদেশ। আচ্ছা। উত্তরপ্রদেশ হরদই জন্মভূমি 1853 সালে। আচ্ছা। উনি যখন 11 বছর বয়স ছিল তখন ওনার গ্রাম থেকে একটা ডেড বডি নিয়ে যাচ্ছিল শ্মশান যাত্রীরা। আচ্ছা। তখন সতীদাহ প্রথা ছিল, যে লোক মারা গেছে তার পত্নীকে হ্যাঁ হ্যাঁ। ধরে নিয়ে যাচ্ছে, আচ্ছা। সতীদাহ করবে। হুম। এক তো সে পতি বিয়োগে কাতর, তার মধ্যে জ্যান্ত জ্বালিয়ে দেবে সেই ভয়তে ছটফট করছে। হুম। আর ওই বালক দেখে চিন্তা করছে এটা কী ব্যাপার, কী উদ্দেশ্য, কী কারণ, নানান রকম চিন্তা ভাবনা করতে করতে শ্মশান যাত্রীদের পিছনে শ্মশানে চলে গেছে। প্রায় 11-12 কিলোমিটার দূরে নির্জন জায়গায় নদীর কিনারে শ্মশান। সেই শ্মশানে গিয়ে এক কোনায় গিয়ে বসে সব দেখছেন কর্মকাণ্ড কী করছে শ্মশানে। একজনের চিতা সাজানো, চিতা সাজিয়ে চিতায় আগুন অগ্নি সংযোগ করলো। চিতা যখন অর্ধেক চিতা জ্বলবার পরে সেই সতীকে জ্যান্ত অবস্থায় চিতাতে বসিয়ে দিল জোর করে। এইসব দেখে নানান রকম চিন্তা ভাবনা করছে বালক লাল বাবা। চিন্তা করতে শ্মশান যাত্রীদের কাজ মিটে গেছে, শ্মশান যাত্রীরা যে যার গ্রামে ফিরে গেছে। কিন্তু ওই যে বালক 11 বছর যে বালক, সে আর বাড়ির দিকে ফেরেনি, গ্রামের দিকে ফেরেনি। আচ্ছা। অজানা পথে পাড়ি দিয়েছে। এই অজানা পথে ঘুরতে প্রায় 2.5-3 মাস পরে অযোধ্যার রানপালি আশ্রমে গিয়ে পৌঁছায়। অযোধ্যার রানপালি আশ্রমটা অযোধ্যা স্টেশন থেকে উত্তর পশ্চিমের দিকে। আচ্ছা। উত্তর পশ্চিমের দিকে অযোধ্যার ফয়জাবাদের দিকে যেতে রেলগেট পড়বে, রেলগেট পরেই অযোধ্যার রানপালি। আচ্ছা। ওই আশ্রমে উনি পৌঁছান তখন 5-7 জন সিদ্ধ পুরুষ তপস্বী ছিলেন ওখানে। আচ্ছা। তখন ওনারা দেখে বালককে খুব সযত্নে রাখলেন এবং বালকের ভিতরে কী প্রতিভা, কী শক্তি সেটা অনুভব করবার পরে বালককে সযত্নে রেখে দিলেন। বছর 4-5 পরে ওনাকে উদাসীন সম্প্রদায়ের মন্ত্র দিয়ে সন্ন্যাস গ্রহণ করানো। আচ্ছা। এবার সন্ন্যাস গ্রহণ করবার 5 বছর অবধি শিক্ষা ছিল। তারপরে বললেন ওনার গুরু মহারাজের নাম সিদ্ধেশ্বরজি। সিদ্ধেশ্বরজি বললেন, যাও বালক তুমি ঘুরে এসো, একটু সাধু সমাজ বা তীর্থ ভ্রমণ একটু করে এসে যাও। তখন উনি কী করলেন, চিত্রকূটে গিয়ে বজরংবলীর তপস্যায় বসলেন। উনি সিদ্ধিপ্রাপ্ত করবার জন্য বজরংবলীর তপস্যা সিদ্ধিপ্রাপ্ত করলেন। 12 বছর পরে আবার ফিরে আসলেন অযোধ্যা আসবার পরে আবার কিছুদিন অযোধ্যা থাকবার পরে আবার বলেন, বালক যাও আর ঘুরে। মহারাষ্ট্র উনি তপস্বী ছিলেন, সবই অনুভব করতে পারতেন। উনি কোথায় যাচ্ছেন, কী করছেন, কী সব কিছুই তো অনুভব করতে পারতেন। আচ্ছা। এইবার ফের বললেন, যাও বালক আরও ঘুরে আসুন, আরও তীর্থ করে। উনি কী করলেন, কামরূপ কামাখ্যা গুয়াহাটিতে গিয়ে কামরূপ কামাখ্যা মন্দিরের ওখানে তপস্যায় বসলেন মাতা অন্নপূর্ণার সিদ্ধিপ্রাপ্ত করলেন। মাতা অন্নপূর্ণার সিদ্ধিপ্রাপ্ত করবার পরে উনি 12 বছর পরে আবার ফিরলেন অযোধ্যায়।
বড়দায় ফিরবার পরে তখন প্রথম বিশ্বযুদ্ধ মনে হয় শেষ হয়েছে, তখন চারিদিকে দুর্ভিক্ষ লেগে রয়েছে, খাদ্যের অভাবে মানুষ হাহাকারে মানুষ মারা যাচ্ছে, মানুষের গৃহপালিত পশুকে আবারা হিসাবে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে, গরু ছাগল কুকুর যেসব গৃহপালিত পশু সব ছেড়ে দিয়েছে, নিজেদেরই খাবার জুটছে না। তখন ওনার গুরুদেব আদেশ দিলেন, যাও এই জায়গায় যাও, এই বেলুড়ে এই জায়গাটা যেটা লালবাবা আশ্রম বেলুড়ে, আচ্ছা, এখানে যাও, এখানে গিয়ে বেতন করো, আশ্রম গঠন করো, দিন দুঃখী গরিব অতিথি ভিখিরি এবং গৌমাতার সেবা করো গিয়ে। আচ্ছা, কিন্তু ওনার তো গুরু মহারাজের আদেশে ওনার এখানে আসেন, কিন্তু এখানে একটা প্রাচীন আশ্রম ছিল, আশ্রম বলতে বট গাছ নিম গাছ সব ছিল, তার মধ্যে গাছের চারিদিকে পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা কুঠিয়া ছিল, একটা সাধু থাকতেন, তেনার নাম টহল দাস। তো উনি মারা যাওয়ার পরে দীর্ঘদিন পড়েছিল এখানে শ্মশান ভূমি, জঙ্গল, এই জায়গাটা ডাকাতেরা তখন ট্রান্সপোর্ট হয়, নৌকা করে মাল যেত, নৌকা লুট করে দিত ডাকাতের, আর ডাকাতদের আড্ডা ঘাঁটি এটা ছিল। আচ্ছা, তখন এই জায়গায় উনি এসেন, মা গঙ্গার তপস্যা করলেন, আর ডাকাতেরা মনে করলো এর কোনো সাধু নয়, এর কোনো ঘন্টা, এর কোনো গোয়েন্দা হবে আমাকে ধরবার জন্য এখানে এসেছে, এসব নাটক করবার জন্য এখানে তপস্যা সাধু থেকে। তখন ডাকাতেরা ওনাকে জীবিত মেরে দিলেন, একদম জীবনে মেরে দিলেন। মেরে দেওয়ার পরে কুইন্টালের বস্তায় চেপে ভরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে গঙ্গায় ফেলে দিলেন। গঙ্গায় ফেলে দিলে পরে এই বালি জেলেপাড়া, বরানগর জেলেপাড়ার নৌকারা ওই জাল ফেলতো গঙ্গায়, সেই জালে আটকা পড়ে যায়। সেই জাল 3-4টে নৌকা মিলে তুলে দেখছে একটা মানুষ বস্তার মধ্যে বন্দি এবং নারী চলছে। তো যাকে ভগবান মারবে না, বাঁচাবে, তাকে কে মারতে পারে? তখন দেখছে নারী চলছে, তখন জেলেরা কোনো, তখন রানী রাসমণি জীবিত ছিল। আচ্ছা, রানী রাসমণির কাছে নিয়ে যাওয়ার পরে মানে সেবা শুশ্রূষা করে আবার সুস্থ হয়ে যখন বেলুড়ে ছিলেন, তখন ডাকাতেরা মনে করে এ কোনো সাধু নয়, এ কোনো গোয়েন্দাও নয়, এ কোনো ফরিস্তা হবে, কোনো ভগবান হবে, নইলে আমরা যেভাবে মেরে দিয়েছি বাঁচার কথা ফিরে আসতে পারে, ফিরে আসবার কোনো সম্ভাবনাই নেই। তখন ডাকাতেরা ভয়তে এখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে এখানে ধীরে ধীরে আশ্রম তপবলে এখানে আশ্রম প্রতিষ্ঠা করেন। আশ্রম 1917 সালের 26শে ফেব্রুয়ারি এই আশ্রম প্রতিষ্ঠা করেন। আর তখন এই পুরো আশ্রমটা তো তৈরি করতে একটা খরচ লাগে, তো সেই খরচটা কীভাবে হলো, উনি কীভাবে পেলেন? খরচ ওই বিকালি এই বাস খুঁটি এটা সেটা কাঠের টুকরো দিয়ে কোনোরকম করেছেন। করে কিছু ভক্ত জুটে গেছিল, তাদের হনুমান লাল, সকলের নাম যায় না, হনুমান লালার বাবা এই বেলুড়েই ব্যবসাদার একজন ছিল। হনুমান লালার বাবা, পরমা ছাপারিয়ার বাবা, বিজয় শর্মার বাবা, তারপরে রামেশ্বর আগরওয়াল, রতনলাল সুরেখা, মানে এরকম প্রচুর ওনার ভক্ত রয়েছে। হ্যাঁ, কয়েকজন ভক্ত জুটে গেল। জুটে যাওয়ার পরে ধীরে ধীরে 1917-তে আশ্রম করার পরে 1923 সালে গিয়ে এখানে একটা বিশাল অনুষ্ঠান করলেন। আচ্ছা, অনুষ্ঠান করে চারিদিকে প্রচার করলেন, ভক্তরা প্রচার করলেন, বাবাজিও প্রচার করলেন, গঙ্গা পুজো করলেন। গঙ্গা দশহরা, গঙ্গা পুজো শুরু করলেন 1923 সালে। আচ্ছা, সেই দিকে প্রচার প্রসার হলো, চারিদিকে ছড়িয়ে গেল। এইভাবে চলতে 1930 সালে গিয়ে গঙ্গাসাগরের ছাউনি শুরু করেন এবং হাওড়া ব্রিজের নিচে লোহাঘাটে
যাত্রীদের আনা নেওয়ার জন্য থাকার জন্য লঙ্গরখানা শুরু করলেন 1930 সালে। 1930 থেকে 1983 সাল অবধি লালবাই ছিল গঙ্গাসাগরের যাত্রীদের আনা নেওয়া থাকা খাওয়ার সম্পূর্ণ বন্দোবস্ত। 1984 সাল থেকে সরকারি ব্যবস্থা চালু হয় গঙ্গাসাগরে। এখন গঙ্গাসাগরে অনেক পরিধি বেড়েছে, কারেন্ট পৌঁছেছে, অনেক হাজার হাজার এনজিও বেড়েছে, কিন্তু লালবাইয়ের সব থেকে পুরনো ছাউনি গঙ্গাসাগরে। 1934 সালে গিয়ে ছাত্রাবাস শুরু করেন। ছাত্রাবাসে তখন স্কুল পাকা বিদ্যালয় ছিল না, তখন এখানে পাঠশালা হিসাবে চলত। ওই কিছু গ্রামের আশেপাশে বেলুড়িয়া বাড়ির কিছু লোক এখানে বাচ্চাদের শিক্ষা দান করে যেত। এইভাবেই পাঠশালা চলতে লাগলো। পাঠশালা চলতে চলতে 1946 সালে গিয়ে 325 নম্বর জিটি রোডে পাকা বিদ্যালয় তৈরি হয়। আর 1946-46 সালে বিদ্যালয় ওপেনিং। আচ্ছা, আর এখানে দেখলাম লাল বাবা আবার কলেজও রয়েছে সব ওনার নাম অনুসারে। 64 সালে ওই 325 নম্বর জিটি রোডে নাইট কলেজ হিসাবে শুরু হয়। নাইট কলেজ থেকে 1974 সালে নতুন যে লালবাবার কলেজ 317 নম্বরে জিটি রোডে, সেই কলেজটা 1974 সালে জমিটা জায়গাটা লালবাগে দাঁড়িয়ে কোনো ভক্ত দিয়েছিল। আচ্ছা, সেই জমিতে কলেজ বিল্ডিং তৈরি হয়। আর 1974 সালে গিয়ে লালবাবার কলেজ পূর্ণরূপে প্রকাশ পায়। আশ্রম দিন দুঃখী গরিব অতিথি 1950 দশকের 60 দশকের এখানে 350-400 বিদ্যার্থী ছিল। যখন ভারত অবিভক্ত ভারত যখন ভাগ হয়, তখন বাংলাদেশ পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ বাঙালিরা এপাশে ছুটি হয়ে আসে। তখন তাদের ছেলেদের মানুষ করবার জায়গা রাখবে, খাওয়াবার ব্যবস্থা ছিল না, তাদের সব এখানে ছেলেরা ছিল প্রায় 350-400 ছেলে এখানে মানুষ হয়েছে। থেকে সেই গরিব ছেলে অনেক বিলিয়ন হয়ে বেরিয়েছে। ডিএম হয়েছে, এএসসি মেজর হয়েছে, সিডব্লিউসি সেন্ট্রাল হাউজিং কর্পোরেশনের ডাইরেক্টর হয়েছে। তো এখনও কি অনেক বাচ্চা কাচ্চা এখন কি অনেক আছে? এখন বাচ্চা কাচ্চা অনেক কমে গেছে। ব্যাপার হয়েছে এখন পশ্চিমবাংলায় বাংলা মিডিয়ামের অবস্থা, সরকারি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। যে জন্য কেউ চায় না যার একটু পয়সা আছে সরকারি স্কুলে বাংলা মিডিয়ামে পাঠায়। যে জন্য আমারও এখানে সেই বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম দুটো আমাদের সেকশন আছে, কিন্তু আমাদের বাংলা মিডিয়ামের অবস্থা খুব খারাপ এই ছাত্রের জন্য। শহরের যারা ছেলে তারা কেউ চায় না যে আশ্রমে দিই বা সরকারি। যে জন্য এখানে যাই যে কটা ছেলে আছে 20-22টা ছেলে আছে বর্তমানে। তো এখানে এরিয়া এবং রিলেটেড এরিয়ার সুন্দরবন এলাকার, হিঙ্গলগঞ্জ এলাকার, বসিরহাট, হাসনাবাদ এসব এলাকার সন্দেশখালী কিছু ছেলে এখানে আছে। এখানে কি অনাথ বাচ্চারা থাকে না? না, বাবা মাও আছে, তাদেরও বাচ্চা থাকে? অনাথ নামে শুরু হয়েছিল এই আশ্রম শুরুতে, কিন্তু অনাথ 74 সাল থেকে অনাথ আশ্রম ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে। আচ্ছা, এখন অনাথ হয় কোনো এনজিওর মারফতে যদি অ্যাডমিশন হয় তোলে হয়, কিন্তু গার্জিয়ান ছাড়া সে এনজিওর সেক্রেটারি প্রেসিডেন্ট হোক, ওরা গার্জিয়ান হয়ে অ্যাডমিশন করাবে, তাহলেই এখানে হবে। তো এখানে থাকা খাওয়া গার্জিয়ান ছাড়া আমরা অ্যাডমিশন করাই না। কেননা গার্জিয়ান অনাথ আশ্রম করলে পরে সমাজ কল্যাণ দপ্তরে অনেক ফর্মালিটি নিয়ম কানুন আছে। আমরা কেন মানতে যাবো? আমরা 5 পয়সা কোনো রকম সরকার বা কোনো এমপি এমএলএ কোথা থেকে আপনি কোনো সাহায্য সহযোগিতা পাই? তাহলে এই পুরো আশ্রমটা চলছে কীভাবে? আপনাদের করে দানের উপরে চলছে, দানের ওপরে পুরো চলছে। গেট বন্ধ, তখন ডেইলি 200-250-300 লোকের খাওয়া দাওয়া চলছে। চলছে। তাহলে আপনাদের এই যে বাচ্চা কাচ্চা রয়েছে, আপনারা রয়েছেন এখানে, যারা যারা সেবায়েত রয়েছেন, তাদের খাওয়া খরচাগুলো চলছে কীভাবে? দানের মাধ্যমে হলো কারা, মানে ভক্তরা কি দান করে এখানে এসে?
আচ্ছা, তাহলে মানে এই ভিডিওর মাধ্যমে যে দর্শকেরা দেখছেন তারা যদি দান করতে আসেন তাহলে সেটা কিভাবে যোগাযোগ করতে হবে? তারা কি এখানে এসে দান করবে পয়সা বা অন্য কিছু? গুরুপ্রসাদ মহারাজের সাথে যোগাযোগ করবে এবং গুরুপ্রসাদ মহারাজের হচ্ছে প্রধান সেবক এই ক্যালেন্ডারের মধ্যে আছে লেখা, সেটা দেখে নেন। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা যদি দেওয়া যায় তাহলে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে যে কোনো ভক্ত এসে আপনাদেরকে দান করতে পারে। ফোন নাম্বারটা হচ্ছে আচ্ছা 837270140। আচ্ছা, তো এখানে ধরুন কোনো অনেক মানুষরা যারা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আশ্রমে করতে চায়, বিভিন্ন অনুষ্ঠান এসে দান করতে চায় বা বাচ্চাদেরকে খাওয়াতে চায়। এখনও কিছু মানবদরদী মানুষ রয়েছে, আমি দেখেছি তারা নিজেদের জন্মদিন হোক বা কোনো শুভ কাজ হোক তারা খাবার দাবার এখানে অনেক আশ্রমে দিতে আসে। সেটা কি আপনাদের এখানে পারমিশন হয়? খাবার দাবার যদি কেউ এখানে যা কিছু আনবেন টোটালি ভেজ চলবে, প্যারেন্টগুলো চলবে না, এবং আগে থেকে জানাতে হবে। আচ্ছা, কোন টাইমে আসলে সুবিধা হবে, কোন টাইমে আসলে ভালো হবে, এবং সে ব্রেকফাস্ট দেবে কি লাঞ্চ দেবে, সন্ধ্যাকালীন জলপান দেবে কি ডিনার দেবে, সেটা জানাতে হবে। আচ্ছা, আর মন্দিরের টাইমিং তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাই আর মহারাজের কাছে জিজ্ঞেস করছি না, শুধু এইটুকুনি জিজ্ঞেস করবো এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে? মানে যারা ভোগ কি ব্যবস্থা আছে? কোনো ভোগ তো থাকে অনেক আশ্রমের আগে যেই আসুক না কোনো অভুক্ত সে যায়, মানে কিছু না কিছু ভোগ পেয়ে যাবে। মানে এখানে যারা ভোগ 12টার আগে যে আসুক সে অভুক্ত এখান থেকে যায়। আচ্ছা, প্রতিদিন রাজা ফকির যে প্রতিদিন ওটা বিনা পয়সায় ভোগ খাওয়ানো। আর এখানে থাকার ব্যবস্থা নেই, শুধু শুনলাম আমি যে এখানে শুধু সাধু মহারাজরাই থাকতে পারে, অন্য বাইরে থেকে কোনো মানুষজন থাকার ব্যবস্থা নেই, এটা নেই, তাই তো? ঠিক আছে মহারাজ, অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু বললেন। কোনো অনুদান দিতে গেলে কিন্তু মহারাজের সঙ্গে যোগাযোগ করে অনুদান দিও, তাহলে কিন্তু আরও ভালো হবে, এইটুকুনই চাইবো। আর মহারাজ অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো মোটামুটি কিন্তু এখন লালবাবা আশ্রম থেকে বেরিয়ে গেছি। চারিদিকের যে ভিউ সেটা কিন্তু খুবই ভালো, আর আলোর সময় আসলে কি লালবাবা আশ্রম ভালো করে দেখাতে পারতাম। আর পিছনে যে গঙ্গার ভিউটা রয়েছে আশ্রমের পিছন সাইডে, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগতো। কিন্তু যেহেতু অনেকটা অন্ধকার হয়ে গেল, ফার্স্ট পার্টি তো অন্ধকারে করেছি, পরের পার্ট তো অন্ধকার হয়েই গেছে, ওই জন্য কিন্তু সেরকমভাবে দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আজকে একটা চিন্তাভাবনা করে এসেছিলাম যে যাই করে হোক বেলুড়ে কিন্তু দুটো ট্যুর ভিডিও করব, সেটা কিন্তু করে নিলাম। একটা তো হালকা অন্ধকার আলোর মধ্যে দেখিয়ে দিলাম বেলুড় রাসবাড়ি, আর সেকেন্ড পার্ট চলে এলাম কিন্তু অন্ধকারে দেখাতে বেলুড় লালবাবা আশ্রম। তো একটা জিনিস ভালো হলো, অন্ধকার হলেও এই যে প্রচেষ্টা, এই যে চেষ্টা, মনের জোর নিয়ে উদ্যম নিয়ে যে আজকে ঘুরতে এলাম, মহারাজের কাছ থেকে কিন্তু অনেক তথ্য পেলাম। ছোট কিছু জিজ্ঞেস করলে, অল্প ইনফরমেশান জানলে ভিডিওটা ছোট হতো, যেহেতু লালবাবা মহারাজের ব্যাপারে জানতাম না, তাই ওটা মহারাজের কাছে জিজ্ঞেস করলাম। মহারাজ সময় দিয়ে অনেকক্ষণ কথা বলে কিন্তু সমস্ত তথ্য দিয়ে দিল আমাকে এবং তোমাদেরকেও। যারা আসতে ইচ্ছুক একটাবার আসো, এসে এই লালবাবা আশ্রম ঘুরে যেও, আর যেখানে যা বিগ্রহ রয়েছে সেগুলো দর্শন করে যাও। যতটা পারলাম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। এবং একটা জিনিস বলবো, যেহেতু দানের ওপরে এই লালবাবা আশ্রম কিন্তু চলছে, আর যারা দান দিতে ইচ্ছুক, সেটা টাকা পয়সার দিক থেকে হোক, কোনো খাবার দাবারের দিক থেকে হোক, সেটা যদি তোমরা দান দিতে ইচ্ছুক হও, ফোন নাম্বার স্ক্রিনে ভাসছে মহারাজের এবং ডিসক্রিপশন বক্সে থাকবে, আসার আগে যোগাযোগ করে নিও। তোমাদের ছোটোখাটো অনুষ্ঠান যদি এখানকার যারা বাচ্চারা থাকছে তাদেরকে সাথে নিয়ে যদি একটা করো, একটা আলাদাই দিন কিন্তু তোমাদের কেটে যাবে। তাই এইটুকুনো বলবো, আমরা সাধারণত অনুষ্ঠান এদিক ওদিক সব জায়গায় করি, তোমরা যদি এরকম লালবাবা আশ্রম হোক বা যে কোনো জায়গায় যদি আমরা এই ছোট অনুষ্ঠানগুলো যদি এদের সাথে করি, একটা আলাদাই আনন্দ, ওদেরও একটু সময়টা কেটে যায়। ভোগের ব্যাপার বলে দিল, প্রতিদিন 12টার ভেতরে যদি কেউ এসে যায়, কেউ অভুক্ত যায় না, তাহলে বিনামূল্যে তোমরা ভোগ পেতে পারো প্রতিদিন 12টার ভেতরে যদি চলে আসতে পারো। ঠিক আছে, সেটা মহারাজ বলে দিলেন। যেহেতু এই রাজবাড়ি আর বেলুড় লালবাবার আশ্রম অনেকেরই অজানা, শুধু সবাই বেলুড় মঠটাই জানে, তাই কিন্তু আজকে দুটো কভার করলাম। অন্য আরেকদিন এসে ডেডিকেটেড বেলুড় মঠের ভিডিও অবশ্যই করে যাবো। তো এত অবধি ভিডিও ছিল, যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন চং ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ফার্স্ট পার্ট বেলুড় ট্যুরের করে নিয়েছি, বেলুড় রাজবাড়ি। যারা দেখো এই ভিডিওর এন্ডে এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, প্রেস করে নিয়ে দেখে নিতে পারো। একই দিনে আসলে যদি তোমরা বেলুড় মঠ ঘুরতে আসো, বেলুড় রাজবাড়ি আর বেলুড় লালবাবা আশ্রম তিনটে একবারে কিন্তু ঘুরে যাও, তিনটে জায়গাও কিন্তু বলে দিলাম, এসে ঘুরে যাও, ভালোই লাগবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন চমনে নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি, যাই আনবো চমকই আনবো। চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি, চলো টাটা।